আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের আমাদের বোর্ড প্রশ্ন সমাধান করব 11 অধ্যায়ের। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালের 11 অধ্যায় অর্থাৎ বীজগণিত অনুপাত সমানুপাতের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তো আমাদের ইজি ম্যাথ বই কিন্তু আমরা সকল বোর্ড প্রশ্নে কিন্তু আমরা সমাধান করে দিচ্ছি। আমাদের বইয়ের মধ্যে যা যা আছে সব কিছু কিন্তু তোমরা ক্লাস আকারেও পেয়ে যাচ্ছ। কিউআর কোডটা জাস্ট স্ক্যান করেই তোমরা ক্লাসগুলো করতে পারো। তোমরা যারা অলরেডি বই সংগ্রহ করেছো তারা তো কিউআর কোড স্ক্যান করেই ক্লাসটা করতেছো। যারা বইটা এখনো সংগ্রহ করো নাই তারা দ্রুত বইটা সংগ্রহ করে ফেলো এবং তুমি বইয়ের পাশাপাশি এই ক্লাসগুলো দেখতে পারবা, তাহলে তোমার প্রিপারেশনটা হবে একদমই 100%। তা আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের এই ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে সৃজনশীলটা এসেছে সেটা যদি আমরা একটু দেখি, যে এখানে উদ্দীপক হিসেবে দুইটা জিনিস আছে। সেটা হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় থেকে এবং আমাদের 11 অধ্যায় থেকে। তো আমরা যদি এখানে প্রথম অংশটা দেখি যে পি কিউ আর, এই অংশগুলো নিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ের একটা এই প্রশ্নগুলো আমাদের সূচক ও লগারিদমের। তো চতুর্থ অধ্যায়ের এটা সৃজনশীল, আর এটা আমাদের 11 অধ্যায়। সো 11 অধ্যায় থেকে প্রশ্ন আসলে অনেক সময় দুইটা অধ্যায় মিক্স করে আসে, তো সেই জন্যই আর কি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে ক নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের কোনো অধ্যায়ের সাথে মিল থাকে না, ঠিক আছে, উদ্দীপকের সাথে মিল থাকে না। ক নাম্বার স্বয়ংসম্পূর্ণ, সে নিজে একাই স্বয়ংসম্পূর্ণ, তার উদ্দীপক লাগে না, তুমি তাকে সরাসরি সমাধান করতে হবে। যেমন এখানে আমাদের A:B এটা বলা আছে হাফ, B:C 3:4 বা 3/4, C:D 5/6। এখন আমাদের বের করতে হবে চারটার অনুপাত একসাথে, অর্থাৎ A অনুপাত B অনুপাত C অনুপাত D। আচ্ছা, তো এটা আমরা কিভাবে করতে পারি? তো তোমাকে আমি প্রথমেই A অনুপাত B, B অনুপাত C এই দুইটা আমরা আগে করবো, তারপর তার সাথে C অনুপাত D এরকম ভাবে করবো আর কি। তো এটা কিভাবে করা লাগে, এটা নিয়মটা কি সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের এখানে বলা আছে A অনুপাত B সমান হাফ আর B অনুপাত C সমান 3/4। তো আমরা এই দুইটাকে আগে সেম করব। দেখো A অনুপাত B এর মানে কি, A অনুপাত B হাফ মানে কি, হাফ মানে 1:2, ঠিক আছে। আবার B অনুপাত C এটা সমান দেওয়া আছে 3/4 মানে 3:4। তো এখন তুমি যদি প্রথমে ABC একসাথে করতে চাও, A অনুপাত B অনুপাত C করতে চাও, তোমাকে একটা জিনিস সেম রাখতে হবে, একটা জিনিসের মান সেম রাখতে হবে। কোনটা? এই দুইটার মধ্যে কমন কে? এই অনুপাত আর এই অনুপাতের মধ্যে কমন হচ্ছে B। দেখো এখানেও B আছে, এখানেও B আছে, তার মানে B এর মানটা তোমাকে সেম করতে হবে। এটা মনে রাখবা, B এর মানটা, অর্থাৎ এটা শেষে আর এটা শুরু, এই B এর মানটা তোমাকে সেম করতে হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি B এর মান 2, এখানে B এর মান 3। সো তুমি এখন এদের সাথে এমন সংখ্যা গুণ টুন করে শেষ পর্যন্ত এমন একটা পজিশনে আনতে হবে যেন এই B এর মান এখানে যত থাকবে B এর মান এখানেও তত থাকতে হবে। তাহলে কত দিয়ে গুণ করলে হয়? সোজা হিসাব দেখো, এখানে B এর মান 3 আছে, মানে আমি এটাকে যদি 3 দিয়ে গুণ করে দেই, এই অনুপাতটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি আর এই অনুপাতটাকে এখানে B এর মান কত 2 দিয়ে গুণ করি, তাহলে মিলে যায়। কেমনে তুমি দেখো, আমি যদি এই 1:2 কে 3 দিয়ে গুণ করি, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে কত হয় 3:2, 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 6, তাহলে এটা হয় 3:6 যদি 3 দিয়ে গুণ করি। আর এই অনুপাতটাকে যদি 2 দিয়ে গুণ করি, 3 আর 2 গুণ করলে কত হয় 6, আর 4 আর 2 গুণ করলে কত হয় 8, তাহলে এখানে 3:6, এখানে 6:8। তাহলে তুমি দেখো মিলে গেছে কিন্তু। কেমনে দেখো, এখন B এর মান কিন্তু 6, এখানে B এর মান কত 6, দুইটা জায়গায় B এর মান মিলে গেছে। তো আমাদের এমন সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে যেন দুইটা জায়গায় এই B এর মানটা মিলে যায়, তাহলেই আমরা A অনুপাত B অনুপাত C লিখতে পারবো। অর্থাৎ এখন আমি লিখতে পারবো A এর মান লিখবো আমি এখন 3 অনুপাত B এর মান এখন আমি 6 লিখবো, যে এখানেও 6 আছে এখানেও 6 আছে, তার মানে B এর মান 6, আর C এর মান লিখবো কত 8, এই যে C মানে 8, এইভাবে লেখা হয় আর কি। তো এখানেও ঠিক সেম কাজই করা হয়েছে, বাট এখানে আমি অনুপাত দিয়ে দেখাইছি, তার এখানে ভগ্নাংশ দিয়ে লেখা আছে এই আর কি। তো এই অনুপাত B মানে 1:2, তো এটাকে আমরা 3 দিয়ে গুণ করছিলাম, তাই না? এই দেখো 3 দিয়ে গুণ করছে, তাহলে 1 কে 3 দিয়ে গুণ করলে 3, 2 কে 3 দিয়ে গুণ করলে 6। আবার B অনুপাত C ছিল 3/4, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে এই 6 হবে 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে B এর মান এখানে 6
আর এখানে বি শুরুতে মানে এখানে উপরেরটা হবে বি এর মান 6, তার মানে এ অনুপাত বি অনুপাত সি মানে আমরা বলতে পারি 3:6:8, এই যে এটা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু এ অনুপাত বি অনুপাত সি চায় নাই, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডিও চাইছে কিন্তু আমাদের কাছে। এখন সেটা কিভাবে করব ভাই? দেখো আমাদের কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে সি অনুপাত ডি, দেখো লাস্টে একটা দেওয়া আছে সি অনুপাত ডি সমান 5/6, সি অনুপাত ডি সমান হচ্ছে 5/6, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো সি অনুপাত ডি সমান হচ্ছে 5:6, 5:6। এখন আমি মিলাবো কাকে? মিলাবো আমি সি কে। কেন? কারণ দেখো এখানেও সি আছে, আবার আমাদের এই জায়গায়ও সি আছে, এই যে সি এর মান হচ্ছে 8, ভালো করে খেয়াল করো সি এর মান কত 8, আর সি অনুপাত ডি এর মধ্যে সি এর মান হচ্ছে 5, তাইলে এক জায়গায় 8 এক জায়গায় 5 হলে কিন্তু হবে না, আমাদের কি করতে হবে? সি এর মানটা মিলাই দিতে হবে। তো সি এর মান যদি আমরা মিলাতে হয় কত দিয়ে গুণ দিব বলো তো ভাই? কারণ 8 এর সাথে কত গুণ দিব? ওই যে সহজ হিসাবে সহজভাবে মিলানোর জন্য বলে দেই, অন্যটাতে সি এর মান যত থাকবে আগেরটার সাথে তত দিয়ে গুণ করব, আর আগেরটাতে সি এর মান যত থাকবে অন্যটাতে সেটা দিয়ে গুণ দিব। যেমন এখানে সি এর মান 8, তার মানে এটার সাথে আমি গুণ দিব হচ্ছে 8, এটা কিন্তু 6, এই 5:6 এর সাথে 8 গুণ দিব কারণ এখানে সি এর মান 8, এখানে সি এর মান 5, মানে এই যে এই সমীকরণটা এটার সাথে আমি 5 দিয়ে গুণ দিব। তাহলে এই জন্য দেখো এই সবার সাথে 5 দিয়ে গুণ দেওয়া হয়েছে, এই যে 3 এর সাথে 5 দিয়ে গুণ, 6 এর সাথে 5 দিয়ে গুণ, 8 এর সাথে 5 দিয়ে গুণ, তাহলে কত হয়? 15:30:40। আচ্ছা এবার আসো ওই যে সি অনুপাত ডি এটার মান ছিল 5/6, এই যে 5:6 এটাকে কত দিয়ে গুণ দিব বলছি? 8 দিয়ে গুণ দিব বলছি, এই জন্য এটাকে দেখো 8 দিয়ে গুণ দিয়ে ফেললাম। তার দিয়ে 5 কত 40 আর 6 48। এখন যদি তুমি ভালো করে খেয়াল করো সি এর মান কিন্তু এখানেও 40 আসছে, আবার সি এর মান যদি খেয়াল করে যে লাস্টে এ অনুপাত বি অনুপাত সি, এই যে 3 নাম্বারটার মান 40, তাহলে এখানেও সি এর মান 40, এখানেও সি এর মান 40। তো যদি এরকম হয় তাহলে এখন আমরা লিখতে পারবো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কি লিখবো? এ এর মান হচ্ছে 15, বি এর মান হচ্ছে 30, সি এর মান হচ্ছে 40, আবার পরেরটাতে এসেও সি এর মান 40, তো 40 থাকবে, আর ডি এর মান হচ্ছে 48, শেষ। তার মানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি 15:30:40:48, এটাই হচ্ছে আমাদের ক নাম্বারটা আর কি। যাই হোক এখন আসে আমরা খ নাম্বার হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় নিয়ে। তো চতুর্থ অধ্যায় যারা দরকার আছে তারা দেখবা, যাদের দরকার নেই দেখবা না, সমস্যা নাই, তবে দেখে রাখো তোমাদের জন্য ভালো হবে। তো খ নম্বর প্রশ্ন আমাদের প্রমাণ করতে বলছে এই বাম পক্ষ এটা সমান হচ্ছে 300, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে এখানে পি কিউ আর, এই পি কিউ আর একসাথে গুণ আকারে আছে, আমরা পি কিউ আর এর মানটা আগে আমাদের বের করতে হবে। আমাদের পি কিউ আর দেখো পি কিউ আর এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? এই যে পি এর মান হচ্ছে এইটা, তো পি এর মানটাকে আমরা একটু সিম্পলিফাই আরো সহজ করে নিব, ঠিক আছে, আর একটু ছোট করে নিব। তো পি এর মান কি দেওয়া আছে? পি এর মান এইটা দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পি এর মান, এই যে 3 এর জায়গায় 3, 2^x এর জায়গায় 2^x, 4 কে আমরা লিখব 2 স্কয়ার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 2 আছে অনেক, 4 নাই, সো 4 কে আমরা 2 তে রূপান্তর করে ফেলবো, তো 4 কে আমরা লিখব 2 স্কয়ার, আর বাকি যা আছে সেটা ঠিকঠাক থাকবে। 2^x এর জায়গায় 2^x, এখানে 2^x এর জায়গায় 2^x, আর 2 এখানে একটা জিনিস খেয়াল করো যে 2^x - 1 এটাকে -1 এটাকে লেখা যায় কি জানো? 2^x * 2^-1, কারণ যখন গুণ আকারে থাকে তখন এই পাওয়ার দুইটা যোগ হয়, এই যেমন 2 এর উপর x * 2 এর উপর -1, এর মানে হচ্ছে 2 এর উপরে এই x আর -1 গুণ হয়ে যোগ হয়ে যাবে, x যোগ হয়ে যাবে কার সাথে? -1 এর সাথে, তার মানে কি x এই প্লাসে মাইনাসে -1, তার মানে এই যে 2^x - 1 যে কথা, 2^x * 2^-1 একই কথা, এই জন্য আমরা এখানে এটা করে ফেলবো। আবার এখানে দেখো 2^x আর 2^-2 হবে, এই জন্য 2^x 2^-2 এরকম ভাবে হয় আর কি। যাই হোক আমরা আবার এটা দেখি, এটা তো অনেকে আবার ঝামেলা লেগে যেতে পারে, আবার শুরু থেকে বুঝাই। এখানে 4 কে আমি লিখলাম 2 স্কয়ার, কারণ আমি 2 তে রূপান্তর করে ফেলবো, আর এখানে যা আছে বাকি সব সেম, নিচে যা আছে সেম, জাস্ট নিচে এই 2^x - 1 কে 2^x * 2^-1 লিখবো, এই হচ্ছে কথা। এখন যদি আমরা খেয়াল করি এখানে আমাদের 3 এর জায়গায় 3 থাকবে, 2^x এর জায়গায় 2^x থাকবে। এখন দেখো গুণ আকারে থাকলে পাওয়ার কি হয় বলছি? যোগ হয়, তার মানে এটা যোগ হয়ে যাবে, এই 2 এর সাথে x এর সাথে -2 এটা যোগ হয়ে যাবে, যে 2 এর সাথে x - 2 যোগ হয়ে গেছে, যে x - 2 যোগ হয়ে গেছে। আর নিচে যদি খেয়াল করি, নিচে দেখো 2^x এর জায়গায় 2^x আছে,
এই টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় এই টু টু দি পাওয়ার এক্স আছে, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ানের জায়গায় হাফ হয়ে গেছে। এটা কেন? দেখো আমরা একটা জিনিস জানি, সূচকে আমরা পড়ছিলাম চতুর্থ অধ্যায়, এক্স টু দি পাওয়ার মাইনাস এন এর মানে হচ্ছে আমাদের মাইনাস, যদি পাওয়ার মাইনাস থাকে, মনে রাখবা পাওয়ার যদি মাইনাস থাকে এই মাইনাসের জন্য লিখবা 1 বাই, তাহলে আমি মাইনাসের জন্য লিখলাম 1 বাই, কার জন্য? মাইনাসের জন্য। তাহলে মাইনাসের হিসাব শেষ, বাকি রইল কি এক্স টু দি পাওয়ার এন, এই এক্স টু দি পাওয়ার এন থাকবে নিচে, মানে 1 বাই এক্স টু দি পাওয়ার এনটা থাকবে নিচে। তো যদি টু টু দি পাওয়ার মাইনাস 1 হয় তাহলে কি হবে বলো তো? এই মাইনাসের জন্য হয় 1 বাই, আর টু টু দি পাওয়ার 1টা হবে যাবে নিচে। টু টু দি পাওয়ার 1 মানে 2, এই 1 লেখা লাগে না, মানে 1/2। এই জন্য আমাদের এই জায়গায় যে 1/2 হয়ে গেছে, এই যে টু টু দি পাওয়ার মাইনাস 1কে এই টু টু দি পাওয়ার মাইনাস 1 এর জায়গায় 1/2 হয়ে গেছে। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যদি পরের অংশে যাই, পরের অংশে আমরা এখানে যে কাজটা করব, এখানে পরের অংশের ক্ষেত্রে আমাদের এখানে যোগ বিয়োগ করে কাটাকাটি হয়ে যাবে। একটু খেয়াল করো, আমি এখান থেকে দেখাই দিচ্ছি, তাহলে পরের লাইন বুঝতে পারবা। এই যে এখান থেকে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি, প্রথমে আমরা উপরের হিসাবটা দেখি। উপরে কি 3 এর জায়গায় 3, টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় টু টু দি পাওয়ার এক্স, এই যে টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় টু টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে দেখো +2 আর -2 কাটা যায়, তাহলে থাকে কি শুধু টু টু দি পাওয়ার এক্স। আচ্ছা, নিচে দেখো এখানে একটা টু টু দি পাওয়ার এক্স আছে, এখানেও কিন্তু একটা টু টু দি পাওয়ার এক্স আছে, তাহলে একটা টু টু দি পাওয়ার এক্স কমন নিয়ে ফেলি। একটা টু টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে ফেলে তাহলে কি থাকে বলো তো ভাইয়া? এখানে 1 থাকবে শুধু, এই যে টু টু দি পাওয়ার এক্স থেকে টু টু দি পাওয়ার এক্স কমন গেলে 1 মাইনাস, এখানে টু টু দি পাওয়ার এক্স থেকে টু টু দি পাওয়ার এক্স কমন গেলে হাফ থাকে বাকি শুধু, এই যে হাফ। এটাই তো হয়, তাই না? এই লাইনটাই নিচে লেখা হয়েছে, দেখো এই নিচে এই লাইনটাই লেখা হয়েছে, এই যে এই লাইনটাই হচ্ছে তোমার এই নিচে লেখা হয়েছে, এই যে 1 মাইনাস হাফ। আচ্ছা, তার পরবর্তী লাইনে আমরা কি করব? তার পরবর্তী লাইনে আমরা হচ্ছে এখান থেকে উপর থেকে টু টু দি পাওয়ার এক্স কমন যায়, তো টু টু দি পাওয়ার এক্স কমন যাবো, তাহলে এখানে থাকবে শুধু 3, এখানে টু টু দি পাওয়ার এক্স থেকে টু টু দি পাওয়ার এক্স কমন গেলে শুধুমাত্র 1 থাকে, আর নিচে টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় টু টু দি পাওয়ার এক্স থাকে, আর 1 থেকে হাফ যদি বিয়োগ করি তাহলে হাফ থাকে। কেমনে? এই যে 1 মাইনাস হাফ, এখানে লসাগু হবে 2, 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 মাইনাস 1 মানে 1, নিচে 2 এর জায়গায় 2 মানে হাফ, এই যে দেখো হাফের জায়গায় হাফ বসে গেছে। ওকে ফাইন, এখন দেখো এই টু টু দি পাওয়ার এক্স এই টু টু দি পাওয়ার এক্স কাটা যায়, তাহলে উপরে থাকলো কি 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, আর নিচে হাফের জায়গায় এই হাফ থাকবে, ইকুয়াল টু আমাদের 4 হয়ে যায়। কেমনে? কারণ হচ্ছে এই যে দেখো 2/2 এর মানে কি, এই যে 2/2 এর মানে হচ্ছে উপরে 2 এর জায়গায় 2, এই ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দেই এটা উল্টায় যাবে, 2 চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে, তো নিচের 1 এর কোনো ভ্যালু নাই, নিচের 1 না লিখলেও চলে, তাহলে 2 দুগুণে কত হয়? 4, এই জন্য এটা সমান 4। তার মানে আমরা পি এর মান পেয়ে গেলাম হচ্ছে 4, আমরা কিন্তু এটা পি এর মান পাইলাম। একটু খেয়াল করো, আমরা কিন্তু পি কে সমাধান করতে করতে, এই যে দেখো এই পি কে সমাধান করতে 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 আমরা পি এর মান শেষ পর্যন্ত পাইলাম কি 4। এখন আমরা কিউ এর মান সমাধান করব, ঠিক আছে? তো একদম সেম টাইপের সেম নিয়মেই আমরা এখন কিউ এর মানটা সমাধান করে ফেলবো। এখানে দেখো যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এখানে আমরা পরবর্তী লাইনে এই টু টু দি পাওয়ার এক্স আর 1 এর যোগ আকারে আছে, মানে এদেরকে আমি গুণ আকারে লিখবো। 2 এর উপর একবার এক্স লিখবো আর একবার 1 লিখবো, 1টা লিখে নেই কারণ 1 না লিখলেও চলে, তো এখানে 1 লেখা না লেখা কি কথা, তো গুণ আকার হয়ে যায়। আবারও বলতেছি, যেমন এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, গুণ আকারে লেখা যায় তাদেরকে যদি যোগ আকারে পাওয়ার থাকে আর কি। ওকে, তারপরে পরবর্তীতে হচ্ছে মাইনাসের জায়গায় মাইনাস, এরপরে এখানে দেখো এরা বিয়োগ আকারে আছে, কোনো সমস্যা নাই, এই টু টু দি পাওয়ার এক্স কে একবার লিখবো ইন্টু টু টু দি পাওয়ার -1 কে একবার লিখবো। তুমি অনেকে বলতে পারো ভাই এখানে তো যোগ আকারে নাই, তাহলে কেমনে লিখলেন? কোনো সমস্যা নেই, দেখো টু টু দি পাওয়ার এক্স -1, এটাকে আমি কি লিখতে পারি? টু টু দি পাওয়ার এক্স প্লাস -1 লেখা যায় না? -1 কে প্লাস -1 লেখা যায় না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে আমি কি লিখতে পারি? যেহেতু এই পাওয়ার দুইটা এটা যোগ আকারে আছে, তার মানে এটাকে আমি গুণ আকারে লিখতে পারি, টু টু দি পাওয়ার এক্স লিখবো একবার ইন্টু টু টু দি পাওয়ার এই -1 লিখবো একবার। তো এখানে আমি সেটাই করলাম, এই যে টু টু দি পাওয়ার এক্স লিখলাম একবার আর টু টু দি পাওয়ার -1 লিখলাম একবার। আচ্ছা, নিচে আসি, 3 এর জায়গায় 3, টু টু দি পাওয়ার এক্স এর জায়গায় টু টু দি পাওয়ার এক্স, 4 কে 2 স্কয়ার লিখে দিব, বাকি যেটা আছে সেটা ঠিকঠাক থাকবে। এরপরে পরবর্তী লাইনে আমরা যেটা লবে কি করলাম, এই শুধু টু টু দি পাওয়ার -1 কে আমরা হাফ করে দিলাম, আর কিচ্ছু না। আর নিচের ক্ষেত্রে যদি আমরা দেখি এরা যোগ হয়ে যাবে, 2 এর সাথে +x - 2, এই যে 2 এর সাথে +x - 2 এরা যোগ করে, যে x - 2 কে আমরা যোগ করে দিলাম। আচ্ছা, এবার নিচের লাইনে আসো, এখানে ওই যে আগেরটার মতো টু টু দি পাওয়ার এক্স কমন যাবে, তো টু টু দি পাওয়ার এক্স কমন গেলে এখানে শুধু 2 থাকে, এখানে হাফ থাকে। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশন করছি, এটা যেটা আছে সেটাই রইলো, এখানে +2 - 2 কাটা যায়, থাকে শুধু টু টু দি পাওয়ার এক্স। তাহলে পরবর্তী লাইনে
এই যে লবে কি করছে 2 থেকে হাফ যদি বিয়োগ করি, যে 2 থেকে যদি হাফ বিয়োগ করি লসাগু হয় 2, 2 দুগুণে 4 মাইনাস 1 মানে 3/2 হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের 3/2। আর নিচে এই 2 টু দি পাওয়ার x আমি কমন নিলাম, 2 টু দি পাওয়ার x কমন নিলে এখানে 3 থাকে, এখানে 1 থাকে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? আচ্ছা 3 থেকে 1 বিয়োগ করব পরে, তার আগে দেখো এই 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কাটা যায়। তাহলে উপরে থাকে 3/2, এই যে 3/2 লিখলাম, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে 2। তার মানে অ্যান্সার আসলো আমাদের 3/2 ডিভাইডেড বাই 2। তাহলে 3 এই 2 এর নিচে কিছু নেই মানে কি আছে বলো তো? 1 আছে। তাহলে এখন 3/2 এর জায়গায় 3/2 লিখলাম। এই যে ভাগ চিহ্নটা আছে, দেখতে পাচ্ছ না হয়তো, আমি এখানে দেখাচ্ছি। এই যে দেখো এই 3/2 এর জায়গায় 3/2 লিখলাম, এই যে ভাগ চিহ্নটা আছে সেটাকে গুণ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এরা উল্টায় যাবে, 1 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে। তাহলে 3 একে 3 আর 2 দুগুণে কত? 4, মানে 3/4। এই যে দেখো এখানে 3/4 চলে আসলো। তার মানে আমরা কিসের মান পেয়ে গেলাম? 3/4। কিউ এর মান পেয়ে গেলাম আমরা 3/4। এই যে দেখো কিউ এর মান আমরা এখানে 3/4 পেয়ে গেলাম। আচ্ছা এবার আসো আর এর মান। আর এর মানটা আমরা বের করে ফেলবো। সো পি কিউ যদি বুঝে থাকো আরও তোমার কাছে এখন সহজ হয়ে যাবে। এখানে জাস্ট যোগ ছিল, এদেরকে গুণ আকারে লিখে দিলাম। এখানেও সেম, এই 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার 1 লেখা লাগে না। আর নিচে দেখো ভাগ চিহ্ন থাকা মানে বিয়োগ আকারে লিখবো। গুণ চিহ্ন থাকে, যেমন মনে করো x টু দি পাওয়ার 2 তারপরে ইনটু x টু দি পাওয়ার 5, এটাকে আমি কি লিখতে পারি জানো? x টু দি পাওয়ার 2 প্লাস 5। গুণ আকারে থাকলে পাওয়ার দুইটা যোগ হয়। যদি এমন হতো x টু দি পাওয়ার 2 ভাগ x টু দি পাওয়ার 5, তাইলে আমার লিখতে হতো x টু দি পাওয়ার 2 মাইনাস 5, অর্থাৎ ভাগ আকারে থাকলে মাইনাস দিয়ে লিখতে হয়। তো এখানে আমরা যদি দেখি নিচে কিন্তু ভাগ আকারে আছে, তাহলে 3 এর উপর কিছু পাওয়ার না মানে 1 আছে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমি বিয়োগ আকারে লিখবো, এটা পাওয়ার যেহেতু ভাগ আকার আছে এই পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 2, আর এটা ভাগ আকার আছে বলে 1টা মাইনাস হবে, -1 হবে। ওকে, এখন এখান থেকে কি কমন যায় দেখো তো? এখানে 3 টু দি পাওয়ার x আছে, এখানে 3 টু দি পাওয়ার x আছে। তো 3 টু দি পাওয়ার x কমন নিলাম। 3 কিউব মানে হচ্ছে 27, আর 5 আর 3 গুণ করলে 3 5 15। নিচে যা আছে তা লিখবো। 3 টু দি পাওয়ার x এর জায়গায় x, 2 থেকে 1 বিয়োগ করলে শুধু 1 থাকে, 3 টু দি পাওয়ার x প্লাস 1। আচ্ছা এখন আসুন নিচে এই 27 থেকে 15 বিয়োগ করলে 12, 3 টু দি পাওয়ার x এর জায়গায় 3 টু দি পাওয়ার x। এই 3 টু দি পাওয়ার x প্লাস 1 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 1 লেখা লাগে না, কারণ যোগ আকারে আছে এই জন্য গুণ হয়েছে। এখন এটা কাটা যায়, আর 3 12 কাছে কয়বার যাবে? 3 4 12, তার মানে অ্যান্সার হচ্ছে 4। আর এর মান পেয়ে গেছি আমরা 4। ওকে, তাহলে আমরা পি কিউ আর এর মান বের করছি মাত্র। দেখো এই ম্যাথটা একটু বড়, তবে বুঝতে পারলে সহজ আছে। এই যে আমরা মাত্র এই পি কিউ আর এই যে এইগুলোর মান আলাদা আলাদাভাবে বের করছি। এবার আমরা এই ডান পাশে যে অংশটা আছে, ডান পাশ না অবশ্যই, এই যে গুণ চিহ্নের পরে যেটা আছে সেটার মান আমরা এখন একটু সমাধান করার চেষ্টা করি। তো চলো এখন আছে পরের অংশটা আমরা সমাধান করার চেষ্টা করি। এই যে এখানে হচ্ছে পরের অংশটা সমাধান করার চেষ্টা করব আমরা। এই যে এইটা খেয়াল করো, এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে এই যে আমাদের 25 টু দি পাওয়ার x, এখানে তুমি খেয়াল করবো সব জায়গায় 5 আছে। তো এখানে 25 আছে মানে এটাকে আমি চেঞ্জ করে ফেলবো, এটাকে আমি 5 নিয়ে আসার চেষ্টা করব। সো 25 কে আমি লিখতে পারি কত বলো তো? 5 স্কয়ার। এই 25 কে 5 স্কয়ার লিখলাম, আর এটা যা আছে ঠিকঠাক থাকবে, এটা যা আছে ঠিকঠাক, বাকি যা আছে মোটামুটি সব ঠিকঠাক। এখানে আমরা দেখো, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়। মনে করো x এর উপরে আছে y, তার উপরে আছে z, এর মানে হচ্ছে x টু দি পাওয়ার এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, এই y z একসাথে হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো এখানে যদি তুমি খেয়াল করো, এখানে 5 এর উপর পাওয়ার আছে x মাইনাস 1, তার উপরে পাওয়ার আছে x প্লাস 1, তার মানে এই দুইটা গুণ হয়ে যাবে। এই যে দেখো পরের লাইনে দুইটা পাশাপাশি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, x প্লাস 1 x মাইনাস 1, আর বাকি সব ঠিকঠাক আছে। এখন দেখো এই যে পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে এই যে 2, এই 2টা কার? x প্লাস 1 এর সাথে গুণ হবে না, 2x এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হবে, তাহলে 2x প্লাস 2। এই যে দেখো 2x প্লাস 2 হয়ে গেছে। আর নিচে দেখো এই x মাইনাস 1 আর x প্লাস 1, এটা মানে কি বলতো? a প্লাস b ইন্টু a মাইনাস b না? এটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার দেওয়া লাগে না, মানে x স্কোয়ার মাইনাস 1। এই জন্য নিচে দেখো এটাকে আমরা লিখছি x স্কোয়ার মাইনাস 1 ভাগ এই উপরে যা আছে তা ঠিকঠাক থাকবে। নিচে দেখো এই x কে x এর সাথে গুণ দিলে x স্কোয়ার, x এ মাইনাস 1 এর সাথে গুণ দিলে মাইনাস x। ঠিক আছে, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়। আচ্ছা এবার পরের লাইনে আসি। দেখো এখানে এই দুইটা কি? এই দুইটাকে আমরা ক্যালকুলেশন করব। এই দুইটা ভাগাকারে আছে না? ভাগাকারে থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে 5 টু দি পাওয়ার উপরে যেটা আছে সেটা আগে লিখবো, নিচের পাওয়ারটা বিয়োগ হবে, কারণ নিচে এটা ভাগাকারে আছে। তাহলে x স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, -1টা প্লাস হয়ে যাবে, কারণ বিয়োগ করার ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায়।
-1টা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এবার এই ভাগের জায়গায় ভাগ থাকলো, আবার এইখানে এখন আমরা আবার ক্যালকুলেশন করব। এরা কিন্তু একটার সাথে ভাগ আকার আছে, মানে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। 5 টু দি পাওয়ার x + 1 ঠিকঠাক থাকবে, আর x² - x এটা বিয়োগ হয়ে যাবে। তার মানে x² মাইনাস হয়ে যাবে, -x প্লাস হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এবার যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এই 2x এর জায়গায় 2x আছে, -x² জায়গায় -x² আছে, 2 আর 1 যোগ করলে কত হয় 3, ভাগের জায়গায় ভাগ। এরপর দেখো এই যে x আর x যোগ করলে কি হয় 2x, -x² এর জায়গায় -x², +1 এর জায়গায় +1। এখন দেখো এই রাশি আর এই রাশি কিন্তু ভাগ আকারে আছে, তার মানে বিয়োগ হয়ে যাবে। 5 টু দি পাওয়ার প্রথমে যা আছে সেগুলো আমি লিখলাম, এরপরের এগুলো বিয়োগ হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, +2x হয়ে যাবে -2x, -x² হয়ে যাবে +x², +1 হয়ে যাবে -1। এবার দেখি কাটাকাটি যায় কিনা। ইয়েস, -x² +x² কাটা যায়, +2x -2x কাটা যায়, 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, মানে 5² মানে কত 25। এখন আমরা আমাদের সব মানই পেয়ে গেলাম। এই যে পি কিউ আর আমাদের যে বাম পক্ষটা ছিল সেই বাম পক্ষটা আমরা লিখলাম, যে বাম পক্ষটা হচ্ছে এইটা। এখন পি এর মান পাইছি 4 বসাই দিলাম, কিউ এর মান পাইছিলাম 3/4 এবং আর এর মান পাইছিলাম 4। আর এই যে ডান পাশ এই অংশটার মান আমরা পাইছি 25, এই যে এটার মান বসাই দিলাম 25। এবার কাটাকাটি করি, দেখো এই 4 আর এই 4 কাটা যায়, তাহলে এই 3 আর 4 গুণ করলে কত হয় 12, আর এই 25-এর জায়গায় 25, 12 আর 25 গুণ করলে হয় 300। তার মানে আমাদের ডান পক্ষ আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ইজি ম্যাথ বই যারা সংগ্রহ করছো তারা কিন্তু আশা করি অনেক কিছুই তোমরা এটাকে কি বলে যে হচ্ছে সুবিধা পাচ্ছ। যারা এখনো সংগ্রহ করে না দ্রুত সংগ্রহ করে ফেলবে। আর ইজি ম্যাথ বইয়ের মতো কিন্তু আমাদের ইজি ফিজিক্স, ইজি কেমিস্ট্রি অর্থাৎ অন্যান্য বিষয়গুলো কিন্তু আছে, সেগুলো তোমরা সংগ্রহ করে নিবা। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো গ নাম্বার প্রশ্নতে কি বলা আছে, গ নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের 11 অধ্যায় থেকে। তো গ নাম্বার প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, আমাদের এই যে গ নাম্বার প্রশ্নে এখানে আমাদের বলা আছে এই যে এখানে খেয়াল করো, এটা সমান আমাদের 2, এটা প্রমাণ করে দেখাইতে হবে যে এখানে a আর b সমান না। এটা আমরা কোত্থেকে প্রমাণ করবো, এই যে পরে যে অংশটা আছে 8p টু দি পাওয়ার -1 ইকুয়াল টু a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1, এখান থেকে আমরা প্রমাণ করব হচ্ছে আমাদের এই গ নাম্বার প্রশ্নটা। তো চলো আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। এই যে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমাদের প্রমাণটা করতে হবে, তাই না? এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করেছি আগেরটাতে, তাই না? কুমিল্লা বোর্ডে করেছিলাম এটা, এরকম একটা টাইপের প্রশ্ন। তো সমস্যা না, আমরা এখানে আবার দেখতেছি। দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে যদি তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে তুমি দেখতে পাবা যে আমাদের এটা হচ্ছে দেওয়া আছে। তো আমরা একটা জিনিস জানি, কোনো কিছু একটু আগে দেখলাম, কোনো কিছু p টু দি পাওয়ার -1 মানে কি বলো তো? এই মাইনাসের জন্য হয় 1 বাই, আর p টু দি পাওয়ার 1 নিচে বসে যায়, তো পাওয়ার 1 দিতে হয় না, মানে 1/p। সো p টু দি পাওয়ার -1 মানে 1/p, তার আগে 8 আছে, এর মানে কি 8 কার সাথে গুণ হয়ে যায় 1 এর সাথে, মানে 8/p হয়ে যায়। এই জন্য p টু দি পাওয়ার -1 মানে 8/p, a টু দি পাওয়ার -1 মানে 1/a, b টু দি পাওয়ার -1 মানে 1/b। আচ্ছা, এবার আমরা লসাগু করে ফেলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি a আর b দুইটা হর, তাহলে লসাগু হবে ab, ab কে a দিয়ে ভাগ করলে হয় b, b এর সাথে 1 গুণ করলে হয় b, প্লাস এই লসাগুকে হর দিয়ে ভাগ, ab কে b দিয়ে ভাগ করলে হয় a, এর সাথে 1 গুণ করলে হয় a, তার মানে b প্লাস a। আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কোনাকুনি গুণ করতে পারি। এই যে এখানে যদি আমরা আসি, আমরা এখান থেকে কোনাকুনি গুণ করি, মনে করো p এর সাথে b প্লাস a গুণ করলাম, তাহলে কি হবে p ইন্টু b প্লাস a। এই যে এটার সাথে এটা গুণ করলে ইকুয়াল 8 এর সাথে ab গুণ করলে কি হবে 8ab। এখন p কে আমি আলাদা রাখতে যাচ্ছি, তাহলে p সমান কি হবে, b প্লাস a গুণ আকার আছে, মানে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ab প্লাস এটা ভাগ হয়ে যাবে, আর উপরে থাকবে 8ab। তার মানে এই জন্য পরের লাইনে p ইকুয়াল টু 8ab ডিভাইডেড বাই b প্লাস a বা a প্লাস b, একই কথা। আচ্ছা, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই 8ab কে ভাঙায় লিখব 4a ইন্টু 2b। কেন? তুমি যদি দেখো আমাদের প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করো, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেখো 4a কথাটা আছে, আবার 4bও আছে, 4b তে আমরা পরে যাব, বাট 4a কথাটা আছে, সেজন্য আমরা এখানে 4a তে ভাঙাই নিছি, ঠিক আছে? পরে আমরা আরেকবার 4b তে, যে দেখো নিচে আরেকবার 4b তে ভাঙাইছি, সমস্যা নাই। আগে আমরা 4a তে ভাঙাই নিব। এই 8ab কে প্রথমে 4a তে আমরা নিতে হবে। সো 8ab কে আমি 4a লিখলাম। এখন 4 এর সাথে কত গুণ করলে 8ab হয়, 4 এর সাথে 2b গুণ করলে 8ab হয়, আর নিচে যেটা আছে a প্লাস b সেটা ঠিকঠাক থাকলো। আচ্ছা, এখন আমি 4a কে এই p এর কাছে নিয়ে আসবো, অর্থাৎ যেটাতে আমাদের মেইন টার্গেট ছিল সেটাকে আমরা এই p এর নিচে নিয়ে আসবো। এটা গুণ আকারে আছে না, তার মানে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এই 4a এই পাশে এসে p এর নিচে চলে যাবে, ওই পাশে 2b থাকবে আর নিচে a প্লাস b থাকবে।
এবার আমরা যোজন বিয়োজন করব। সো যোজন বিয়োজনটা আমরা এখানে করে ফেলি। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে কি, এই যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে লবে যেটা থাকবে সেটা উপরেও হবে নিচেও হবে, এরপর যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস, এবার হরে যেটা থাকবে সেটা উপরে হবে নিচে হবে। এবার ডান পক্ষেও সেম, লবে যেটা থাকবে সেটা উপরে হবে নিচে হবে, যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য নিচে মাইনাস, এবার হরে যেটা থাকবে সেটা উপরেও হবে নিচেও হবে। তবে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে কেন? কারণ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাসে হয়ে যাবে মাইনাসে, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, যেহেতু বিয়োগ করতেছি। ওকে, এবার উপরে পি প্লাস 4a, নিচে পি মাইনাস 4a, এখানে 2b আর b যোগ করলে 3b আর প্লাস a, আর এখানে 2b থেকে b বিয়োগ করলে হয় b, আর এখানে মাইনাস এর জায়গায় মাইনাস a। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, এখন আমরা আবার এই লাইনটা, এই যে এই লাইন আমরা এখানে পাইছি না, এই লাইনটা আমরা এখানে আবার লিখব কি, এই যে p = 8ab/a+b, এটা আমরা এখানে আবার লিখলাম, আবার এটা। এবার আমি তোমাদের বলছিলাম তখন আমি 4a তে ভাঙাইছি, এবার আমি 4b তে ভাঙাবো। কেন? কারণ আমরা আমাদের প্রশ্নে দেখছিলাম 4a ও ছিল 4b ও ছিল, তো আমরা একবার 4a তে ভাঙাইছি, এবার 4b তে ভাঙাবো। তো এই জন্য আমরা এখানে 4b তে ভাঙাইলাম। এই যে দেখো এখানে আমরা যে কাজটা করলাম, এটাকে এই 8ab কে 2a × 4b তে ভাঙাইলাম। তো 4b এর সাথে কত গুণ করলে 8ab হয়? 2 এর সাথে, এই জন্য 2a পাশে, আর নিচে যা আছে তা। এবার আমরা ওই যে যেটা আমাদের টার্গেট 4b, যেটাতে আমরা ভাঙাই নিলাম, মেইন টার্গেটের যেটা ছিল সেটাকে p এর নিচে নিয়ে আসবে, এই যে 4b কে নিচে নিয়ে আসলাম। এবার যোজন বিয়োজন একটু আগে যেভাবে দেখলাম ঠিক সেইভাবে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার পরে কাটাকাটি করলে, কাটাকাটি করার পরে আমরা এই 2 নং সমীকরণ পাবো। এবার আমরা 1 আর 2 কে যোগ করে দিব, শেষ, তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এই যে 1 আর 2 কে যোগ করে দিব, 1 নংয়ের বাম পক্ষে যা থাকবে 2 নংয়ের বাম পক্ষের সাথে তা যোগ করবে। এই যে দেখো 1 নংয়ের বাম পক্ষে ছিল এটা pa + 4a/p - 4a, এই যে pa + 4a/p - 4a। 2 নংয়ের বাম পক্ষ হচ্ছে pa + 4b/pa - 4b, বাম পক্ষ যোগ, ইকুয়াল ডান পক্ষ যোগ। এখানে ডান পক্ষে যা থাকবে এখানে ডান পক্ষে যা থাকবে, এই ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ। যোগ করার পরে বাম পক্ষ ঠিকঠাক থাকবে, বাম পক্ষ আমরা চেঞ্জ করব না, ডান পক্ষকে আমরা হিসাব করব। তো এখানে b - a, এখানে a - b, এটাকে আমাদের b - a করতে হবে। তো এটাকে b - a করতে হলে একটা মাইনাস কমন নিলেই হয়ে যায়, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, -b হয়ে যাবে +b, প্লাসে হয়ে যাবে -a। এবার এই মাইনাস আর প্লাস গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার লসাগু কি? লসাগু এখানেও b - a, এখানেও b - a, তার মানে লসাগু b - a। এখন লসাগুকে হর দিয়ে ভাগ, b - a কে b - a ভাগ করলে 1, 1 এর সাথে 3b + a যদি গুণ করি তাহলে 3b + a হয়। এরপর মাইনাসের জায়গায় মাইনাস, b - a কে b - লসাগুকে হর দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 3a + b গুণ করলে 3a + b, তাহলে এখানে আমি 3a + b লিখব। তবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 3a + b এটা চেঞ্জ হয়ে যাবে। 3a + b কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ এটাকে আমি বিয়োগ করতেছি, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। মাইনাস, এই যে প্লাসে মাইনাসে -3a হয়ে যাবে, প্লাসে মাইনাসে -b হয়ে যাবে, এই যে -3a -b হয়ে যাবে। এখন দেখো 3b থেকে b বিয়োগ করলে 2b, আর 3a থেকে প্লাস, এই যে a - 3a, তাহলে কাটাকাটি করলে বিয়োগ করলে 3টা মাইনাসের একটা প্লাসের, তাহলে 2টা মাইনাসের থেকে যাবে, আর নিচে b - a। এখন উপর থেকে কি কমন যায়? 2 কমন যায়। যদি আমি একটা 2 কমন নেই তাহলে এখানে থাকে b - a, কারণ এই যে 2b থেকে 2 কমন গেলে b থাকে, 2a থেকে 2 কমন গেলে a থাকে, নিচে b - a। এখন আমরা কাটাকাটি করে দিব, এই যে দেখো এই b - a কাটাকাটি চলে যায়, তাহলে থাকে শুধু 2, আর বাম পক্ষ যেটা ছিল সেটাই থাকবে। এই যে দেখো বাম পক্ষে যেটা ছিল সেটাই থাকবে, এই যে বাম পক্ষে এই যেটা ছিল সেটাই থাকবে, তাহলে এটা সমান 2। আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলছে, তো আমরা এটা লিখে দিব প্রমাণিত। এর পরবর্তীতে যশোর বোর্ড, আমাদের যারা হচ্ছে পাঠ্য বই আমাদের হচ্ছে ইজি ম্যাথ বইটা নিয়েছো আমাদের টেকনিক পাবলিকেশনের, তারা কিন্তু আবার পরের প্রশ্নটা QR কোড স্ক্যান করে পরের প্রশ্নটার উত্তর দেখে নিতে পারবা। তো তোমরা যারা এখনো বই সংগ্রহ করো নাই দ্রুত বইটা সংগ্রহ করে ফেলবা। তোমার নবম দশম শ্রেণীর যে আমাদের ইজি ম্যাথ, ইজি ইংলিশ, আমাদের অন্যান্য যতগুলো আছে, ইজি ফিজিক্স, কেমিস্ট্রি, এই বইগুলো তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হবে যদি তুমি এটা সংগ্রহ করতে পারো এবং ভালোভাবে ইউটিলাইজ করতে পারো। এখানে সব কিছু দেওয়া আছে, বেসিক থেকে শুরু করে তোমার হচ্ছে এই বোর্ড প্রশ্ন সমাধান এবং হচ্ছে তোমার আমাদের স্পেশাল রুট টু মিশন 100, রুট টু মিশন সাইক্লোন, তারপরে টাইপ ভিত্তিক MCQ, A to Z সব কিছু পেয়ে যাবে এক বইতে। তো দ্রুতই সংগ্রহ করে ফেলো। পরবর্তী ক্লাসে বা পরবর্তী আরেকটা প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।